একটি অভিশপ্ত দিন, একটি নারকীয় হত্যাকাণ্ড। এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা, পশ্চিমবঙ্গ সরকার। খুব কি পরিচিত লাগছে শব্দগুলো? হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। আজকে 2024 সালের আগস্টে ঘটে যাওয়া একটি নারকীয় হত্যাকাণ্ড এবং এর সাথে জড়িত পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করব। জানার চেষ্টা করব ঘটনার পেছনের ঘটনা। এটি কি শুধু একটি বীভৎস হত্যাকাণ্ড, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? খুনের পেছনে হত্যাকারীদের কি অন্য কোনো মোটিভ ছিল? বিক্ষোভকারীরা কি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ করছেন, নাকি এই ঘটনাকে পুঁজি করে কোনো একটি বিশেষ মহল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে? চলুন শুরু করা যাক। আগস্টের 9 তারিখ আরজি কর মেডিকেল কলেজের কনফারেন্স রুমে পাওয়া যায় একজন নারীর মরদেহ। পরিচয় শনাক্তের পর জানা যায় ওই নারীর নাম ডাক্তার তিলোত্তমা। তিনি ওই হাসপাতালেরই একজন পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে জানা যায় তাকে নির্মমভাবে হত্যার আগে ধর্ষণ করা হয় এবং এটি ছিল মূলত একটি গণধর্ষণ ও পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি প্রকাশ হবার পর পশ্চিমবঙ্গ তথা পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়, কারণ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি নিরাপদ এবং সুরক্ষিত জায়গায় কিভাবে এরকম নির্মম ঘটনা ঘটল তা নিয়ে জনমনে তৈরি হয় নানা প্রশ্ন। সবার মধ্যে সৃষ্টি হয় প্রবল ক্ষোভ। এই জঘন্য অপরাধের খবর আগুনের ফুলকির মতো বাতাসে ছড়িয়ে পড়ে। জনতার ঢেউ আছড়ে পড়ে কলকাতার রাস্তায়। প্রথম দিকে আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন জুনিয়র ডাক্তার, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং স্বাস্থ্যকর্মী বৃন্দ। উইকিপিডিয়া এবং ইন্ডিয়া টুডের তথ্য মতে এই বিক্ষোভ ছিল মূলত স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ, যেটি ডাক্তার তিলোত্তমার মৃত্যুর খবরে ব্যাপক জনরোষের মাধ্যমে বিস্ফোরিত হয়। জাতি, ধর্ম, পেশা নির্বিশেষে মানুষ আন্দোলনকারীদের কাতারে এসে যুক্ত হতে থাকেন। মিডিয়া ব্যক্তিত্ব থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই যুক্ত হন এই গণবিক্ষোভে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। IMA এর পক্ষ থেকে কিছু দাবিও উত্থাপন করা হয়, যেমন মেডিকেল ইনস্টিটিউশনগুলোকে সেফ জোন ঘোষণা করতে হবে এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর ভবিষ্যতে যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য মেডিকেল স্বাস্থ্যসেবা দানকারী সকল পেশাজীবীকে শক্তিশালী এবং কার্যকরী আইনি সুরক্ষা প্রদান করতে হবে। মেডিকেল পেশায় নিয়োজিত মানুষদের এই বিক্ষোভ ক্রমেই গণ আন্দোলনের রূপ নিতে থাকে। বিক্ষোভে ফেটে পড়েন সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ। উইকিপিডিয়ার তথ্য মতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ঘটনার ভয়াবহতা অনুধাবন করে ভারতের সুপ্রিম কোর্টকে স্বপ্রণোদিত হয়ে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। আন্দোলনকারীদের অভিযোগের তীর প্রধানত ছিল পূর্বে এরকম ঘটনায় বিচারহীনতা এবং প্রশাসনের ব্যর্থতার দিকে। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়। ঘটনার তদন্তের জন্য তড়িঘড়ি করে একটি বিশেষ তদন্তকারী দল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম SIT গঠন করা হয়। কিন্তু এই সময় তদন্তের মোড় অন্যদিকে ঘুরে যায় যখন আরজি কর হসপিটালকে কেন্দ্র করে ভয়ানক দুর্নীতির সব খবর জনসমক্ষে আসতে শুরু করে। হাসপাতালের সাবেক নন মেডিকেল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হাইকোর্টে একটি PIL দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন ডাক্তার তিলোত্তমার হত্যার সাথে এই তড়িঘড়ি করে SIT গঠনের একটি যোগসূত্র রয়েছে। জানা যায় 2023 সালে এই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার DIG বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তাতে প্রধান অভিযুক্ত ছিল 3 জন। আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডাক্তার সঞ্জয় বশিষ্ঠ এবং ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর ডাক্তার দেবাশিস সোম। তখন তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল, যেমন অর্থের লোভে অনৈতিকভাবে কর্মকর্তা কর্মচারীদের বদলি করা, সরকারি অর্থ আত্মসাৎ করা, নিজেদের ক্ষমতার অপব্যবহার করা, অনৈতিক এবং ঘৃণ্য সব কাজের জন্য হাসপাতাল ক্যাম্পাস ব্যবহার করা ইত্যাদি। তবে সবচেয়ে গুরুতর এবং ভয়ঙ্কর যে অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল সেটি হলো হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন মেডিকেল কিট তারা আবার নতুনভাবে প্যাকেজিং করে বাইরে বিক্রি করতেন, যেগুলোকে বলা হয় হ্যাজার্ডাস বায়োমেডিক্যাল ওয়েস্টস বা হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য, যেগুলোর মধ্যে থাকে প্যাকেজিং, ব্যান্ডেজ, ইনফিউশন কিট ইত্যাদি, যেগুলো সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের হুমকির কারণ হতে পারে। ধারণা করা হয় যেহেতু ডাক্তার তিলোত্তমা আরজি কর হাসপাতালের একজন পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি ডাক্তার ছিলেন, সেহেতু তিনি দুর্নীতির এই খবরগুলো জেনে যান এবং এটি তার মৃত্যুর কারণ হয়। সাবেক নন মেডিকেল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আরও বলেন যে সে সময় তিনি এই দুর্নীতির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করলেও সরকার থেকে একটি চিঠি দেওয়া ছাড়া কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু ডাক্তার তিলোত্তমা হত্যাকাণ্ডের পর তড়িঘড়ি করে SIT টিম গঠন করা হয় সেই দুর্নীতির অনুসন্ধান করার জন্য। এটির সাথে কলকাতা হাইকোর্টের বিচারক রাজশ্রী ভারদ্বাজও একমত হন এবং দুর্নীতির মামলাটির তদন্তের ভার CBI এর উপর অর্পণ করেন। যদিও পুলিশ তখন একজন বহিরাগতকে CCTV ফুটেজ, ব্লুটুথ ডিভাইস এবং DNA শনাক্ত
শনাক্তকরণের মাধ্যমে গ্রেফতার করে এবং তাকে প্রধান আসামি হিসেবে আদালতের সামনে উপস্থিত করে। কিন্তু এ কথা স্পষ্ট যে একজন বহিরাগতের পক্ষে হসপিটালের প্রেমিসিসে ঢুকে এরকম একটি হত্যাকাণ্ড ঘটিয়ে সেখান থেকে নিরাপদে বের হয়ে যাওয়া প্রায় অসম্ভব। সুতরাং স্পষ্টতই বোঝা যায় প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাগণ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। নিহত ডাক্তার তিলোত্তমার বাবা ও মা সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, ডাক্তার তিলোত্তমার নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল এবং তিনি হত্যাকাণ্ডের দিনও ডায়েরিতে অনেক কিছুই লিখেছিলেন। তবে তদন্তের স্বার্থে তারা সেই বিষয়ে বিস্তারিত সংবাদকর্মীদের জানাননি। সরকারের উচ্চ মহলের সাথে আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের যে যোগসাজশ রয়েছে সে কথা বেশ স্পষ্ট। শিক্ষার্থী, জুনিয়র ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের মুখে প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত পদত্যাগ করেন। কিন্তু পদত্যাগের পরেই তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই বিষয়টি তখন আগুনে ঘি ঢালার মতো কাজ করে এবং বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে। ধর্ষণ ও হত্যার সাথে যারা জড়িত তাদের সাথে মমতা ব্যানার্জি সরকারের গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ উঠতে থাকে। আন্দোলন আরো প্রবল হলে প্রশাসনের টনক নড়ে এবং ডাক্তার সন্দীপ ঘোষকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের পদ থেকে প্রত্যাহার করা হয়। এর পাশাপাশি তার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যপদও বাতিল করা হয়। ভারতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেশাজীবীদের জন্য তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা যে কতটা নাজুক সে বিষয়টি আবারও নতুন করে সামনে আসে। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মহলেও শুরু হয় ব্যাপক সমালোচনা। বিশ্বের অন্যতম পরিচিত এবং প্রাচীন মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট এই বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ করে। সেই আর্টিকেলে বলা হয়, ভারতে মেডিকেল পেশার সাথে জড়িতদের কাজে সঠিক পরিবেশ এবং নিরাপত্তার ব্যাপক অভাব রয়েছে। আরও বলা হয়, অতি সত্বর ভারতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন। বিশেষ করে মহিলাদের জন্য প্রান্তিক ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে বিগত কয়েক বছর ধরে। এই বিষয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM এর দৃষ্টি আকর্ষণ করা হয় ওই আর্টিকেলে। পাশাপাশি আন্দোলন যত প্রবল হতে থাকে, মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ ততই বাড়তে থাকে। আন্দোলনকারীদের অভিযোগ সরাসরি মমতা ব্যানার্জি সরকারের দিকে আঙুল উঠায়। তারা বলেন, এই ধরনের হত্যাকাণ্ড রুখতে প্রশাসন শুধু ব্যর্থই হয়নি, বরং অপরাধীদের বাঁচাতেও নানান বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই মর্মান্তিক ঘটনা কি শুধুই সিস্টেমের একটি ব্যর্থতা, নাকি এর পেছনে আরো অনেক অশুভ ষড়যন্ত্র রয়েছে? সামাজিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিশ্বাস করেন যে এই ঘটনা এবং এর পরবর্তী অবস্থা একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, যার লক্ষ্য মমতা ব্যানার্জি সরকারকে অস্থিতিশীল করা। কেউ কেউ এটা মনে করেন, সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হন, ঠিক সেভাবেই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাসনে পাঠানোর একটি পরিকল্পনা চলছে, যার পেছনে থাকতে পারে কেন্দ্রীয় বিরোধী শক্তি। তাহলে কি এটি মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের ক্ষমতাকে দুর্বল করার একটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ? ভারতের নির্বাচনের অল্প কিছুদিন পরেই যখন মমতা ব্যানার্জির রাজনৈতিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর, ঠিক তখনই এমন একটি ঘটনা মমতা ব্যানার্জি সরকারের জন্য যে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতি সৃষ্টি করেছে তা নির্দ্বিধায় বলা যায়। আরজি কর মেডিকেল কলেজে যা ঘটেছিল তা সত্যিই হৃদয় বিদারক, মর্মান্তিক এবং অমানবিক। কিন্তু এর পেছনে সরকার পতনের ষড়যন্ত্র যে থাকতে পারে সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে রাজনৈতিক ঘটনা প্রবাহের পট পরিবর্তনে যাই ঘটুক না কেন, একটি বিষয় পরিষ্কার যে আরজি কর মেডিকেল কলেজের ঘটনা ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তাকে নতুন করে সবার সামনে হাজির করেছে। ডাক্তার তিলোত্তমার এই মর্মান্তিক মৃত্যু দেশ, রাষ্ট্র তথা পুরো সমাজ ব্যবস্থার দিকে তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুড়ে দিয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে সম্ভাবনাময়, মেধাবী একজন নারী চিকিৎসক যে নৃশংসতার শিকার হয়েছেন তা কোনোভাবেই কাম্য নয়। নারীরা যে কোথাও নিরাপদ নন, ডাক্তার তিলোত্তমার ঘটনা তারই একটি জ্বলন্ত উদাহরণ। সমগ্র সমাজ ব্যবস্থার যে একটি কমপ্লিট রিফর্ম বা সামগ্রিক সংস্কার প্রয়োজন সে বিষয়ে নতুন করে দাবি উঠেছে। 2024 সালের মে মাসে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়, ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRB তথ্য অনুযায়ী ভারতে প্রতিদিন গড়ে 90টি ধর্ষণ মামলা রুজু হয়। বাস্তবে যার সংখ্যা আরো অনেক বেশি। রিপোর্টে এও বলা হয় যে এসব ধর্ষণ মামলা বেশিরভাগই থেকে যায় লোকচক্ষুর আড়ালে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ভারতের নারীদের নিরাপত্তা একদম তলানিতে গিয়ে
গিয়ে পৌঁছেছে। ডাক্তার তিলোত্তমার ঘটনা তারই একটি জ্বলন্ত প্রমাণ। হয়তো পুরো ভারত জুড়ে যে সোশ্যাল রিফর্মের দাবি উঠেছে তার মাধ্যমে এই অবস্থার উন্নতি ঘটবে এবং তদন্ত শেষে জানা যাবে এই আন্দোলনের পেছনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাতের কোনো ষড়যন্ত্র চলছে কিনা। সিবিআই কি পারবে সত্য ঘটনা উন্মোচন করতে, দুর্নীতির বটবৃক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, নাকি পূর্বের সব ঘটনার মতো এই নির্মম প্রি প্ল্যান্ড হত্যাকাণ্ড হারিয়ে যাবে মহাকালের গহ্বরে? তবে শেষটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সিবিআই এর তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত। আশা করছি ন্যায় বিচারের, আশা করছি সত্য উন্মোচনের। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা দেয়।